আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্বে শেয়ার করেছিলাম আমার মেয়ের জন্মদিনের জন্য খুব ছোট আকারে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো আমরা কিন্তু প্রোগ্রামটাও ঠিক সেরকমভাবেই সাদামাটা রেখেছি। সবাইকে দাওয়াত করা হয়নি, সিম্পলভাবে ঘরের মানুষ মিলেই আমরা এবারের জন্মদিনটা সেরেছি। আমরা বাসায় যারা আছি তারাই। আর তার সাথে এসেছিল আমার বড় আপু, দুই ভাগ্নেকে নিয়ে। আর তার সাথে ছিল আমার আরেক দেবর, ও আমাদের বাসার কাছাকাছি জব করে, তাই ওকেও আসতে বলেছিলাম। তো সবাই মিলে বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি, যেহেতু বাসায় তেমন কোনো আয়োজন করিনি। জোহার জন্য ভাবলাম যে একটু ঘুরে আসলে ওর ভালো লাগবে মনটা, এই জন্য আর কি আমরা বাসার কাছাকাছি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তবে যে আশা নিয়ে প্রথমে গিয়েছিলাম সেই জায়গাটা আর যাওয়া হলো না। সামনে পানি জমেছিল, বিলের পানি উঠেছে, যে কারণে আমরা আর সামনে আগাতে পারিনি। এই জায়গাটা অনেক সুন্দর। আমি অনেক আগে একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা শীতকালে এই জায়গাটায় হাঁটতে আসতাম। খুব সুন্দর গ্রামীণ একটা পরিবেশ, এখানে ধান চাষ করা হয়, প্লাস এখানে আর রাস্তার আশেপাশে খুব সুন্দর সুন্দর খেজুর গাছ। মানে এখানটায় আসলে মনে হয় না আমরা শহরে আছি। খুব ভালো লাগে বিকেলবেলা হাঁটতে। কিন্তু এসে যেহেতু সামনে আগাতে পারলাম না, পরে চিন্তা করলাম এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। এই জন্য আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। সেই জায়গাটার খোঁজ অবশ্য দিয়েছে আমার এই দেবর। তো ও বলল যে অফিস থেকে যখন বিকেলবেলা কাজ শেষ হয়ে যায় বা যেদিন ছুটি থাকে সেদিনও সময় পেলেই নাকি ওই দিকটায় যায়। আমার অবশ্য এর আগে ওদিকে কখনো যাওয়া হয়নি বা আমি চিনতামও না। ওর কথায় সাহস পেয়ে আগালাম আর কি। যেহেতু ওর সাথেই আছে, আমাদেরকে চিনিয়ে নিতে পারবে, আর একটু সন্ধ্যা হয়ে গেলেও সমস্যা নেই, যেহেতু সাথে ছেলে মানুষ আছে। তো এই জন্যই আমরা ওর পিছন পিছন রওনা হয়ে গেলাম। তো এখান থেকে হেঁটেই বের হচ্ছিলাম, কারণ আমরা অনেকটা ভিতরে চলে এসেছিলাম এবং রিক্সাও ছেড়ে দিয়েছে, আর ওখানে ভিতরে কোনো রিক্সা পাওয়াও যায় না। তারপর রোডে ওঠার পরে আমরা একটা অটো পেয়ে গেলাম। সবাই আলহামদুলিল্লাহ একটা অটোতেই বসতে পেরেছিলাম, এই কারণে আরও বেশি ভালো হলো, রিজার্ভ নিয়েছিলাম। তারপর যাচ্ছিলাম আমাদের গন্তব্যর দিকে, দেখলাম যে এই সাইডটা তো আরও বেশি সুন্দর। অ্যাকচুয়ালি আমরা যেখানে গিয়েছিলাম তার ঠিক অপোজিট রাস্তাটাই হচ্ছে এটা। এখান দিয়ে আর কি যাতায়াত করা যায় গাড়িতে। আর আমরা যেখানে গিয়েছিলাম সেখানে পায়ে হাঁটা ছাড়া যাতায়াত করার তেমন একটা পথ নেই। রিক্সা আছে, তবে অনেক বেশি ঝাঁকুনি লাগে, ওখানে রাস্তা খারাপ। তো এখানে এসে দেখলাম এত সুন্দর রাস্তা হয়েছে। এগুলো দেখে তো আমি অবাক যে এত পিছনে একটা জায়গা, এত ভিতরে যে এরকমের এত সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে, এটা তো আমি জানি না। এটার কারণ অবশ্য আমি তো বাসা থেকে বের হই না, আশেপাশে কি আছে না আছে কিছুই আমার জানাও হয় না, দেখাও হয় না। তো এই যে আমরা সামনে হেঁটে যাচ্ছিলাম, কত দূর যাওয়া যায় দেখি। এই রাস্তাটা দেখলাম যে অনেক দূর পর্যন্তই দেখা যাচ্ছে। তো ওই সময়টায় ছিল কাশফুলের একদম শেষ সময়, মানে শরতের শেষের দিকে। এইখানটায় যখন ফুল শরতের সিজন থাকে সেই সময় নাকি পুরো জায়গাটা জুড়ে এত সুন্দর কাশবন থাকে, যেটা দেখতে খুব ভালো লাগে। এবং এজন্যই নাকি ওরা এদিকে হাঁটতে আসে বিকেলে বা সকালবেলায়, বেশি ভালো লাগে সূর্য যখন অস্ত যায় অথবা যখন সূর্যোদয় হয়। তো আমরা যখন এসেছি তখন তো প্রায় সব কাশফুল মরে যাওয়ার পথে, এই কারণে একটু ধূসর লাগছে, সেই স্নিগ্ধতা জিনিসটা আস্তে আস্তে কমে আসছে। তারপরও এত বড় একটা জায়গা জুড়ে এই কারণে খোলামেলা দেখতে অনেকটাই ভালো লাগছিল। আর এই জন্য আমরা বললাম যে একটু ভিতর দিকে যাই হেঁটে, তাহলে হয়তো বা কাশবনগুলো কাছাকাছি দেখতে পারবো। সত্যি বলতে আমার কিন্তু এর আগে এত কাছ থেকে এরকম বড় জায়গায় কাশবন কাছ থেকে দেখা হয়নি। ওই দূর থেকেই হয়তো যাতায়াতের পথে দেখি, কিন্তু কাছে গিয়ে ওরকমভাবে ছুঁয়ে দেখা হয় না। তো এই কারণে একটু ভিতরে ঢুকতেই দেখলাম যে খুব সুন্দর সুন্দর কাশফুল ছিল। আমার ভাগ্নে কয়েকটা এনে দিল, তবে ভিতরে এতটা গরম, মানে অস্বস্তি ফিল হচ্ছিল। পুরো বাগানটা তো অনেক বেশি উঁচু থাকে, মানে যে কাশফুলগুলো, তো ওইটার ভিতর দিয়ে হাঁটলে ওখানে কোনো রকম কোনো বাতাস ভিতরে ঢোকে না বা বেরো হয় না, যে কারণে প্রচণ্ড পরিমাণ গরমের কারণে জোহা কান্নাকাটি শুরু করে দিল। এরপর আর কি আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। আর এবার আমি বুঝতে পারলাম কাশফুলের যে ছোট ছোট অংশগুলো থাকে না, একদম তুলোর মতো, ওগুলো উড়ে যাচ্ছিল বাতাসে।
তো এইটা দেখে বুঝতে পারলাম, আমি ছোটোবেলায় সবসময় শরতের সময়টা দেখতাম আমাদের বারান্দার গ্রিলে এই জাতীয় ছোট ছোট একটা সাদা সাদা তুলোর মতো জিনিস উড়ে আসতো। তাই মাঝে মাঝে ভয় পেতাম যে এটা কোনো পোকা কিনা। এত বড় হওয়ার পরে বুঝতে পারলাম আসলে এগুলো শরতের সময়কার কাশফুল থেকেই উড়ে এসেছে। যাই হোক, আমাদের সেখানে ঘোরাঘুরি শেষ করে এসে পড়লাম আবার অন্য একটা জায়গাতে। এটা আমাদের বাসার কাছাকাছি একটা মেলা হচ্ছিল সেই সময়কার। তো এই জন্য সন্ধ্যার দিকে এখানে আসলাম, জোহাকে একটু ট্রেনে চড়াবো। আর আমরা যেহেতু বাসার কাছে যাব, এই কারণে ভাবলাম যে এখান থেকে কিছু কিনে নিয়ে যাই আব্বুর জন্য। বাইরে তো কিছু কেনাকাটা করা হয়নি, ঘুরতে যেহেতু বের হয়েছি একটু হালকা পাতলা কোনো নাস্তা নিয়ে যাব। তো এই জন্য আর কি এখানের যে মিষ্টি আইটেমগুলো বিক্রি করে সেই দোকানে আসলাম। নিমকির সাথে কিছু জিনিস কিনবো যেগুলো আব্বু খেতে পছন্দ করে। সব থেকে বেশি আমাদের সবার পছন্দ হচ্ছে নারকেলই বলি আমরা, একদম চিকন চিকন করে নারকেলটা চিনি দিয়ে একটা শক্ত রকম নিমকির মতো তৈরি করে আর কি। তো ওইটা খেতে খুব ভালো লাগে। কয়েকটা আইটেম আমি মিক্স করে নিয়েছিলাম। আর এইদিকে আমার ভাগ্নেরা গেছে হচ্ছে নাগরদোলায় উঠতে, ওদেরকে উঠিয়ে দিয়ে তারপর আমি আর আমার বোন এই দিকটা এসেছি জোহাকে নিয়ে। জোহা অবশ্য ওদের সাথে যায়নি, কারণ ছোটো মানুষ যদি ভয় পায়, এই কারণে আর ওকে দিইনি। আমার দেবরের সাথে দুই ভাগ্নে গেছে ওঠার জন্য। তো ওরা নেমে আসলে তারপর আর কি আমরা সবাই মিলে চটপটি বা ফুচকা খাবো। অর্ডার দিয়ে এসেছি, ওরা বানাচ্ছে। এত বেশি লম্বা লাইন, ওখানে বসে থাকতে অনেকক্ষণ সময় লাগে, তাই এই ফাঁকে আমরা অন্য কাজগুলো সেরে নিচ্ছি। তো এরপর ওরা যখন ওখান থেকে নেমে আসলো, তারপর জুহাকে একটা চরকার মতো ছিল আর কি, ওখানে উঠাবো। এখানেও সিরিয়াল অনেক। তারপর ভাবলাম যে কাছাকাছি দেখতে পেলাম একদম রাস্তার সাথেই গোলা বানাচ্ছিল। আমি আগে কখনোই এটা খাইনি, অনেক সময় দেখি স্কুলের সামনে বসে। তো যেহেতু ভাগ্নেরা সাথে ছিল, শখের বসে চিন্তা করলাম যে একটু টেস্ট করে দেখি জিনিসটা কেমন। সবাই মিলেই খেয়েছিলাম। সম্ভবত প্রতি পিস নিয়েছিল 20 টাকা করে। আমরা তো প্রায় 6-7 জন মানুষ ছিলাম জোহাকে সহ। তো আমরা আর কি কালার মিক্স করে নিয়েছি যে কি এমন জিনিস দেখতে এতটা সুন্দর লাগে, এটা কোনো ফ্লেভার আছে কি না। যেহেতু বরফ আর তখন তো গরম লাগছিল, এই কারণে ভাবলাম যে খেলে হয়তো বা ভালো লাগবে। তো এটাই ছিল আমার জীবনে হয়তো বা সব থেকে বড় ভুলের মধ্যে একটি। আমি আমার জীবনে কখনো এর থেকে বাজে জিনিস খেয়েছি বলে আমার মনে পড়ে না। এটার টেস্ট এত বাজে ছিল, এত বাজে ছিল যে কি বলবো। একদম তিতা লাগছিল, ও হয়তো বা অতিরিক্ত পরিমাণ সিরাপ দেওয়ার কারণে। আর এটা তো সিরাপ বলা যাবে না, টোটালি একটা কেমিক্যালের বাক্স বললেই চলবে। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে যেগুলো দেওয়া হয় যে বিভিন্ন ফ্লেভারের, হয়তো বা এটা সেটা নকল বা কিছু একটা করেছে নাকি, সেগুলো এরকম লাগে সেটা তো আর আমি বলতে পারছি না। কিন্তু একেবারেই মুখে দেওয়া যাচ্ছিল না। সবাই তো আমরা একটুখানি মুখে দিয়ে ফেলে দিয়েছি, কোনোভাবে সেটা খাওয়ার মতো অবস্থা নেই। মনে হচ্ছিল যেন পোড়া কিছু একটা তিতা জাতীয় জিনিস খাচ্ছে। আমাদেরকে দেখে আমার মেয়েও খেতে চাচ্ছিল, এই কারণে আমাদের যখন পুরোটা খাওয়া হয়ে গেছে, জাস্ট অল্প একটু বরফ ছিল, সেই সময়টা ওকে জাস্ট একটু টেস্ট করতে দিয়েছি। তো এরপর আর ওকে দেওয়া হয়নি, ফেলে দিয়েছি। তারপর আমার ভাগ্নেরাও নেমে আসলো। তারপর আর আমরা চিন্তা করলাম যে জুহাকে একটু কোথাও ঘুরিয়ে উঠাই আর কি। ও ট্রেন বা বিভিন্ন যে ছোট ছোট টয়গুলো থাকে মেলাতে গেলে, এগুলোতে উঠালেই ও খুশি হয়ে যায়। এর থেকে বেশি আর কিছু প্রয়োজন হয় না। আর একটু বেলুন কিনে দিলে ওর দেখা যায় পুরো ঘোরাটাই সম্পূর্ণ হয়ে যায়। তো এই জন্য ওকে এখানে একটা প্লেনের মধ্যে টয় ট্রেন আর কি, সেটাতে উঠিয়ে দিলাম। আমি এখানে টিকিট কেটে তারপর বাইরে চলে আসব। জাস্ট বাচ্চারাই উঠবে এখানে, বড় মানুষদের জন্য অ্যালাউ না, আর আমরা তো চড়বও না। আমার ছোটো ভাগ্নেকে অবশ্য বলেছিলাম যে তুমি ওর সাথে বসো, কিন্তু ও বললো যে না মামি সমস্যা নেই, আমি নাগরদোলায় চড়েছি, এটাতেও চড়বো না। তো এই কারণে আমার মেয়ে একাই বসলো। তো এটা বসায় শেষ হলে তারপর আমরা সবাই মিলে চটপটি ফুচকা এগুলো সব রেডিও হয়ে গেছে। ওখান থেকে আপু আবার ডাকছিল যে তাড়াতাড়ি আসো, টেবিলে তো ওখানে আটকে রাখা যায় না, এত মানুষ সবাই সিরিয়াল থেকে একের পর এক বসবে। তো এই জন্য আমরা তাড়াহুড়া করছিলাম। তো ওই লোকটাকে এই জন্য আমরা একটু রিকোয়েস্ট করলাম যে আপনি অন্য প্যাসেঞ্জারের জন্য ওয়েট না করে আমাদেরকে একটু কষ্ট করে একটা রাউন্ড দিয়ে দেন, কারণ আমাদের চলে যেতে হবে। তো এই কারণে উনি খালি ট্রেনটাই জাস্ট 2টা বাচ্চাকে নিয়ে চালিয়ে দিল।
না হলে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। তো যাই হোক, সারাদিনের ঘোরাঘুরিটা আমরা নিজেরা মিলে ছোটোর ভিতরে যতটুকু পেরেছি এনজয় করার চেষ্টা করেছি। সব থেকে বড় কথা যাতে বাচ্চারা একটু খুশি হয়, বাইরে গেলে তো প্রত্যেকটা মানুষের মন একটু হলেও ভালো হয়। এজন্যই এখানে আমরা যতটা ঘোরাঘুরি করেছি সেগুলো যে অনেক বেশি সুন্দর কোনো জায়গা বা স্পেশাল কিছু ওরকম কিচ্ছুই না, জাস্ট সবাই মিলে একটু ঘুরে বেড়ানো, এই কারণেই বের হয়েছিলাম। তো এর মধ্যে ওদের রাউন্ডটাও নেওয়া শেষ হয়ে গেল, ওকে নামিয়ে দিয়ে তারপর আমরা রওনা হলাম সামনের দিকে, বাসায়ও চলে যাব। এদিকে মাগরিবের আজান পড়ে গেছে। আব্বু বরাবরের মতোই সন্ধ্যা হওয়ার সাথে সাথে ফোন দেওয়া শুরু করেছে, যদিও বা সাথে এতগুলো মানুষ, তারপরও তার স্বস্তি নেই। মাগরিবের পর সে কোনোভাবেই আমাদের বাইরে থাকতে দেন না। তো এই জন্য আমরা এটা শেষ করেই তারপর চটপটি খেয়ে বের হয়ে গেছি। সেটা অবশ্য ভিডিওটা করা হয়নি আর কি। তো আজকের আমাদের ব্লগটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থেকে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।